ধন্যবাদ। প্রথমে ভাইয়ের সাথে একটা বিষয়ে বলি আর কি, সেনাপ্রধান বলবার কে। আসলে আজকে যে এই নির্বাচনটা হলো, এই নির্বাচনটা হওয়ার আগে 18 মাস আগেও তিনি সেনাপ্রধান ছিলেন এবং তিনি খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের সেনাবাহিনী জনগণের বুকে গুলি চালাবে না। এই যে তার বক্তব্যটা, যেটা প্রচার মাধ্যমে আমরা শুনেছিলাম, গণমাধ্যমে আমরা শুনেছিলাম, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল। ফলে যিনি এটা বক্তব্য দিতে পারেন সেনাপ্রধান থাকা অবস্থাতে, এবং একটা গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ এবং সেখানে আবার নতুন করে গণতান্ত্রিক উত্তরণ, সেক্ষেত্রে তো হি হ্যাভ দ্য মরাল রাইট, তাকে এই কথাটা বলবার তারই অধিকার আছে। বরঞ্চ এর পরে যারা এসেছেন, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছিলেন আর কি, বেশ শান্তিময় জীবনযাপন করছিলেন। গণ অভ্যুত্থান যখন রাস্তায় মানুষ মারা যাচ্ছে, তখন তারা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থেকে হয়তো অলিম্পিক খেলা দেখছেন আর কি। তো তারা অনেক কিছু বলতে পারবে, কিন্তু উনি কিছু বলতে পারবেন না। যদি গণ অভ্যুত্থান ব্যর্থ হতো, তাহলে যদি 2-3 জন যাদের প্রথম কাতারে ফাঁসি হতো, তার মধ্যে হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ফাঁসি হতো। ফলে এতটা ঝুঁকি নিয়ে যিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন, তারই অধিকার আছে কবে নির্বাচন হবে, এটা 18 মাস পরে হবে না কবে হবে ইত্যাদি বলো, তারই অধিকার আছে। বলছে আমরা তো দেখেছি অনাধিকার চর্চা করেছে আমাদের প্রেস সচিব, তিনি কোথা থেকে পেয়েছিলেন যে এবার ভোট গণনায় দেরি হবে? এরকম একটা বক্তব্য দিলেন, তার বক্তব্য মিথ্যা প্রমাণিত হতো, ভুল প্রমাণিত হলো। যে এই বাড়তি বক্তব্য, দ্রুততম সময় এই নির্বাচনের ফলাফল, অনেক দ্রুততম সময় এই নির্বাচনের ফলাফলটা জনগণ পেল আর কি, অনেক স্বচ্ছভাবে পেল। কিন্তু তিনি একটা কথা বলে বসলেন যে হচ্ছে এবার অনেক দেরি হতে পারে, 2-3 দিন দেরি হতে পারে। এইগুলা কথা বলার মধ্যে না মানুষের মধ্যে সবসময় একটা শঙ্কা, সবসময় একটা উত্তেজনা। সেজন্যই অনেকে বলেন যে কৃতিত্বটা যত সরকারের তার চেয়ে অনেক অনেক বেশি, এবং মূল কৃতিত্বটা আসলে সশস্ত্র বাহিনীর, অবশ্যই রাজনৈতিক দলগুলোর, জনগণের, ইভেন নির্বাচন কমিশনের, এবং নির্বাচনকে যারা পণ্ড করবার যাদেরকে ঘিরে আশঙ্কা ছিল, তারাও কিছুটা নিজেদেরকে নিবৃত্ত করেছেন। না, এটা ঠিক আছে। তবে দেখবেন যে গত 18 মাসে উপদেষ্টা পরিষদের সমস্যা যে রাষ্ট্র আর সরকার, যেটা আমরা বিগত রেজিমে দেখেছি যে এটা অ্যামালগামেট করে ফেলানো, ঠিক আছে। রাষ্ট্রের অধীনে তো হচ্ছে আপনার সেনাবাহিনী আর কি। তো এমন ভাবসাব যে হচ্ছে যে সরকারি যেন সবকিছু, এখানে রাষ্ট্র বলে আর কিছু নাই, এরকম একটা ব্যাপার আছে। এটা থিওরিটিক্যাল ব্যাপার, সে জায়গায় যাচ্ছি না। তবে এই গণভোটের যে বিষয়টি ঘটে গেল এবং যেখানে হ্যাঁ নির্বাচিত হলো, এখানে আমার একটা অবজারভেশন আছে, সেটা আমি একটু আপনাদের কাছে শেয়ার করতে চাই। আসলে গণভোটে হ্যাঁ মানে জিতুক আর নাও যদি জিততো, আমার মতামত হচ্ছে জনগণ, বাংলাদেশের এই 6 কোটি যে ভোটার আছে, এই 6 কোটি ভোটারের মধ্যে আমি বিশ্বাস করি যে এটার 95% ভোটার অনেকটা বেমালুমে এখানে ভোট দিয়েছেন, বেমালুম, অনেকটা হুজুগে। এবং আমার মনে হয় যে যদি তারেক জিয়া যদি হচ্ছে শেষ পর্যন্ত, তারেক রহমান যদি না বলতেন যে হাতে ভোট দেন, ঠিক আছে, এবং বিএনপি যদি এটা প্রচারণায় না নিয়ে আসতেন, তাহলে তো এখনো তো দেখতে পারতেছি আমরা হলো গিয়ে 2/3 1/3, হ্যাঁ, 4 কোটি আর 2 কোটি মানে 2/3 আর 1/3, 1/3 আর 2/3, তাহলে 2/3 ভোট এই হাতে পড়তো না। কারণ মানুষ কনফিউজড, মানুষ শুনেছে এখানে 80টার উপরে প্রস্তাব রয়েছে, তার মধ্যে 30টি প্রস্তাবে হলো বিভিন্ন রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট আছে। মানুষ এটাও শুনেছে, সালাউদ্দিন সাহেবের কাছে শুনেছে, সালাউদ্দিন সাহেব বলেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমরা যেই স্বাক্ষর দিয়েছি, নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর দিয়েছি, কিন্তু এইখানে চূড়ান্ত সনদের মধ্যে সেই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নেই। এখন এই গণভোট তো হচ্ছে গিয়ে রেফারেন্ডামে পাশ হলো, যদিও প্রশ্ন আছে এই রেফারেন্ডামের হচ্ছে আইনগত ভিত্তি কি। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন আমরা আগে উত্থাপন করেছি। আমরা কমিউনিস্ট পার্টি মনে করেছি যে এই গণভোটের নির্বাচনের দিনে হোক, নির্বাচনের আগে হোক, এটার প্রয়োজন নাই। এই যে সংসদ সদস্যরা নির্বাচিত হলেন, এই নির্বাচিত সংসদ সদস্যরাই এই হচ্ছে গিয়ে আপনার ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবগুলো নিয়ে তারা আলোচনা করবে, তারা চুলচেরা বিশ্লেষণ করে সেখান থেকে তারা সপ্তদশ সংশোধনীর মাধ্যমে যা যা সংস্কার প্রয়োজন সংবিধানে। যদি এখানে একটা বড় বিষয় কি, মানে এখানে সংস্কারের অনেকগুলো কাজ, কিন্তু ইতিমধ্যে কিছু কিছু কাজ কিন্তু শুরু করা হয়েছে, সবকিছুর জন্য গণভোটের প্রয়োজন নাই, কতগুলো নির্বাহী আদেশে সম্ভব, সেগুলো কিছু কিছু শুরু হয়েছে, কিছু কিছু করা যেত নির্বাহী আদেশে, সেগুলো তারা করেননি।
সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে নির্বাহী আদেশে কত কাজগুলো করেন নাই। এখানে সবকিছু কি সংবিধান পরিবর্তন করার দরকার? সবকিছুর ক্ষেত্রে সংবিধান পরিবর্তন করারও প্রয়োজন নাই। তবে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে এখানে একটি বিষয়, যে বিষয়টি হচ্ছে গিয়ে ভবিষ্যতের ইতিহাসে দেখবেন যে অনেক তর্ক এবং বিতর্কের মধ্যে পড়বে, সেটি হচ্ছে গিয়ে সংবিধানের যে 4 মূলনীতি। এই 4 মূলনীতির ক্ষেত্রে যে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেল, এটা বাংলাদেশের এই 6 কোটি ভোটার কিন্তু বেমালুম জানলো না। তারা 4টি খুব সুন্দর প্রস্তাবনা জেনেছে, 4টি খুব সুন্দর প্রস্তাবনা তারা জানলো, কিন্তু এর ভিতরে যে মূলনীতি নিয়ে প্রশ্ন, তখন ভবিষ্যতে বলবে, দক্ষিণপন্থীরা বলবে যে আমরা তো হচ্ছে গিয়ে সেকুলারিজম হেরে গেছে, বাংলাদেশের সেকুলার পলিটিক্স হেরে গেছে। কিভাবে সেকুলার পলিটিক্স হেরে গেল? ওই যে গণভোটে 4 কোটি ভোটার দিয়েছে, হ্যাঁ, কিন্তু ভোটাররা তো ওটা দেখে ভোট দেয় নাই। বা বাংলাদেশে হচ্ছে গিয়ে সমাজতন্ত্রের কথা বলাই যাবে না, সমাজতন্ত্র মূলনীতি ছিল এটা বাদ, বা যেটা পঞ্চদশ সংশোধিত জিয়াউর রহমান করেছিলেন, সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার, এই অর্থে সমাজতন্ত্র, এই কথাটা তো আর থাকলো না আর কি। জিয়াউর রহমান যেটা করে দিলেন সেই কথাটাও আর থাকলো না। এইটা তখন বলবে যে ওই যে রেফারেন্ডাম আমাদেরকে বলেছে যে 4 কোটি লোক বলেছে এটা থাকবে না, কিন্তু ওই 4 কোটি লোককে জানতো যে এটা মুছে ফেলার জন্য হচ্ছে এটা হচ্ছে। ফলে এখানে শুধুমাত্র 4টি বিষয়কে উত্থাপন করে জনগণের সাথে একটা ক্যামোফ্লেজ করা হলো, জনগণের সাথে একটা প্রতারণা করা হলো আর কি।